আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আমরা মূলত আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায়ের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং এটা তোমরা জানো যে 5টি থেকে 3টি প্রশ্ন দিতে হবে। তো প্রথম অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো করলেই আশা করি এই অধ্যায় থেকে যদি দৃশ্যপটবিহীন কোনো বড় প্রশ্ন আসে, রচনামূলক প্রশ্ন আসে, সেটা কমন পাবে। তাই অবশ্যই তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এবং প্লেলিস্ট চেক করতে হবে যে কি ভিডিও আমরা তোমাদের সাজেশনে দিলাম। সো আর কথা না বাড়িয়ে রানা টিচিং হোমের আজকের ক্লাসে আমরা চলে যাই। প্রথমে আমরা যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে 1, পরিস্থিতি অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় রাখা উচিত। দেখো এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি। 5টা বিষয় আমরা রাখলাম। ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কীরূপ সম্পর্ক তা বিবেচনা নিয়ে কথা বলা উচিত। শ্রোতা যেন বক্তব্যের বিষয় সহজে ও স্পষ্টরূপে বুঝতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। বড়দের সঙ্গে কথা বলার সময় নম্রভাবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। কোনো বিষয় আলোচনার সময় বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলতে হবে। তারপরে হচ্ছে তোমার কি দেখো কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে। তারপর বলছে সর্বনাম কাকে বলে, কত প্রকার ও কি সংজ্ঞা ও উদাহরণ লেখো। দেখো এখানে সর্বনাম হচ্ছে আমরা জানি 3 প্রকার। সাধারণ সর্বনাম, দেখো এটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে, সুন্দর করে লিখতে হবে যেহেতু 5 নম্বরের প্রশ্ন। এভাবে আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক সেভাবেই লিখতে হবে। মানি সর্বনাম তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষক বয়সে বড়, আত্মীয় স্বজন ও অপরিচিত লোককে আমরা আপনি বলে সম্বোধন করি। আপনি বলতে হয় এমন সম্পর্কগুলোর পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আমরা সাধারণত মানি সর্বনাম বলি, যেমন আপনি, তিনি ইত্যাদি। ঘনিষ্ঠ সর্বনাম তোমরা সবাই জানো যে কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুই ব্যবহার করা হয়। তুই বলা যায় এমন সম্পর্কগুলোর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে ঘনিষ্ঠ সর্বনাম বলে। এরপর তোমরা খেয়াল করো ক্রিয়া কাকে বলে। মর্যাদা অনুযায়ী সর্বনামের সাথে ক্রিয়ার যে প্রকারভেদ আছে সেটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে, সুন্দরভাবে করে নিবা। সো এই প্রশ্নটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিবা। আমরা এখানে তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখো, যোগাযোগ কাকে বলে, তুমি কয়ভাবে যোগাযোগ করতে পারো উদাহরণ সহ লেখো। দেখো যোগাযোগ কাকে বলে, আমরা যেই কয়ভাবে যোগাযোগ করতে পারি তার উদাহরণ দেখো। ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ, এই জিনিসগুলো তোমরা লিখবা। লৈখিক যোগাযোগ, তারপর দেখো আমরা দেখি অবাচিক যোগাযোগ। আমরা এখানে কিছু উত্তর দেখাইলাম এবং এখানে কিছু উত্তর। মনে করো তুমি বাইরে থেকে মাত্র বাড়ি ফিরেছো, এমন সময় ছোট ভাই তোমার সঙ্গে খেলার জন্য বায়না ধরেছে। এই নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে, এই বিষয়ে দুজনের মধ্যে একটা সংলাপ তৈরি করো। তো আমরা একটা ডায়লগ সুন্দর করে তোমাদের এখানে উপস্থাপন করলাম। আমরা জাস্ট খালি দেখাচ্ছি, তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও শিক্ষার্থীরা। তারপর বাকি অংশ দেখো। এইখানে আরেকটা বলছে তোমার চাচা টেলিফোন করে জানালেন তোমার দাদি অসুস্থ। এ নিয়ে তোমার চাচার সাথে আলাপ করছো। এই বিষয়ে দুজনের সাথে একটা আলাপ তৈরি করো, সংলাপ তৈরি করো। সো শিক্ষার্থী আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? চাচা বলছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? শিক্ষার্থী বলেছে ভালো আছি। চাচা তোমাদের বাসার সবাই কেমন আছে? শিক্ষার্থী বলছে হ্যাঁ চাচা সবাই ভালো আছে। দাদি কেমন আছে? চাচা তোমার দাদির সংবাদ দিতেই কল করেছি, তোমার দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আজ হাসপাতালে নিতে হয়েছিল, তোমাদের খুব দেখতে চাচ্ছেন। দাদির কি হয়েছে বাকিটা তোমরা সুন্দরভাবে এভাবে লিখতে পারো। সো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের প্রেক্ষাপটবিহীন ষষ্ঠ শ্রেণীর যে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এটার প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন বা সাজেশন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোশ্চেনগুলো নোট করতে থাকো। আসসালামু আলাইকুম।